কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আজকে আপনাদের যে ঘটনা শোনাবো সেই ঘটনার আগে আমরা ফিলিপিন্স নিয়ে কিছু কথা বলতে চাই। এই ফিলিপিন্সে বেশ কিছু হন্টেড প্লেস রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিখ্যাত একটি হোটেল, এবং এটি ফিলিপিন্সের বলা হয় যে সবচেয়ে বিখ্যাত হন্টেড জায়গাগুলোর একটি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের দ্বারা ব্যবহৃত হতো এবং এখানে অনেক অত্যাচার আর মৃত্যুর ঘটনা ঘটেছে। একটি রাস্তা রয়েছে যার নাম হচ্ছে হোয়াইট লেডি, এবং এখানে একটি নারীকে বলা হয়ে থাকে যে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল। এরপর থেকে তার আত্মা নাকি এখানে ঘোরে। এছাড়াও একটি আইল্যান্ড রয়েছে এবং এখানেও ঐতিহাসিক যুদ্ধস্থল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সেনা নিহত হয়েছিল। এছাড়াও এখানে রয়েছে একটি মিলিটারি হাসপাতাল। ছিল একটা সময় আমেরিকান মিলিটারি হাসপাতাল, এখন সেটা পরিত্যক্ত, এবং এখানে অনেক আহত এবং মৃত সেনা ছিল, এবং এই স্থানটি একটি হন্টেড হসপিটাল নামে পরিচিত। এছাড়াও এখানে আরও বেশ কিছু জায়গা রয়েছে, এবং এখানে একটা সাদা রঙের বাড়ি রয়েছে, পুরনো সাদা রঙের বাড়ি, যেটি হন্টেড বাড়ি নামে পরিচিত। ধারণা করা হয় এখানে অনেক আত্মহত্যা এবং হত্যার ঘটনা ঘটেছে। তো মোটামুটি এই ছিল আমার ফিলিপিন্স নিয়ে ছোট্ট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার। এবারে যাব মূল ঘটনায়। আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি আসলে এই ফিলিপিন্সকে নিয়ে, এবং পাঠিয়েছেন মেহেদি হাসান। আমরা তার ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং তারপরে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছেন ঘটনা। ভূত.com এর নিয়মিত শ্রোতা তিনি, এবং লিখছেন দুবাই থেকে। আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার ফিলিপিনের সহকর্মী আর্মিন সিলভাদোরের স্ত্রী ক্যাথরিন সিলভাদোরের কাছ থেকে। ওনার বয়স 40-এর কাছাকাছি হবে। ক্যাথরিন আপু দুবাইয়ে থাকেন। তিনি দুবাই ডিউটি ফ্রিতে জব করেন। দুজন দুই জায়গায় জব করার কারণে প্রয়োজনের তাগিদে আলাদা থাকলেও সুযোগ পেলে কখনো আর্মিন ছুটে যান তার স্ত্রীর সাথে দেখা করতে, আবার কখনো আপু ছুটি পেলে আমাদের এখানে চলে আসেন। আমরা তখন বেশ গল্পগুজব করি, ভাবি বেশ মিশুক একজন মানুষ, গল্প করতে পছন্দ করেন। যাই হোক, কিছুদিন আগে এক সন্ধ্যায় আপু আমাদের এখানে এসেছেন তার স্বামীর সাথে দেখা করতে। আমাদের ডিউটি তখন শেষ। আমরা বেশ আড্ডা জমালাম। কথায় কথায় আমি ক্যাথরিন আপুকে বললাম আমার একটা শখ আছে, সেটা হচ্ছে ভূতের গল্প শোনা। তারপর সেগুলো সংগ্রহ করে আমাদের দেশের একটা জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে লিখে পাঠানো। তখন আপু বললেন, তুমি ফিলিপিনের জনপ্রিয় কিছু হরর মুভি দেখতে পারো। আমি বললাম, ওখানে সম্পূর্ণ রিয়েল স্টোরি প্রচার করা হয়। তখন উনি বললেন, আমার সাথে ওরকম কিছু হয়নি। আমি বললাম, আপনার জানা ঘটনা হলেও কিন্তু চলবে। তখন আপু একটা ঘটনা বলতে রাজি হলেন। তবে এই ঘটনাটা বলার আগে উনি আমাকে অনুরোধ করেন যেন এই ঘটনার স্থান এবং যার সাথে ঘটেছে তার নাম যেন প্রকাশ না করা হয়। আমি সেই শর্তে রাজি হয়ে যাই। তো ঘটনাটি ঘটেছিল ক্যাথরিন আপুর আপন বড় ভাইয়ের সাথে। এটা 2000 সাল বা তার আশেপাশের একটা ঘটনা। ক্যাথরিন আপুর বাবার বাড়ি যে গ্রামে, ওই গ্রামে রয়েছে বিশাল একটা খ্রিশ্চান কবরস্থান। ওই অঞ্চলের সব খ্রিশ্চানদের মৃতদেহ ওখানেই সমাধিত করা হয়। ক্যাথরিন আপুর বড় ভাই পেশায় একজন কাপড়ের দোকানদার। স্থানীয় বাজারে তার একটা দোকান রয়েছে। দোকানটা উনি নিজে চালান। তাছাড়া দোকানে কেনাকাটা করতে বেশ রাত হয়ে যায়। ভাইয়া রাতে বাড়ি ফেরেন যখন, তখন ফেরার পথে ওই কবরস্থানটা তার পড়ে। আর রাতে দোকান বন্ধ করে ওনাকে একা একাই বাড়ি ফিরতে হয়। বাড়ি ফেরার সময় ওই কবরস্থানটা চোখে পড়ে তার। সেখান দিয়ে ফেরার সময় উনি একটা নিয়ম মেনে চলেন। এই নিয়মটা
ওনার বাড়ির অন্যান্য সদস্যরাও মেনে চলেন। সেটা হচ্ছে এই কবরস্থানের পাশ দিয়ে চলার সময়ে ওনারা যদি মোটর সাইকেল বা বাইসাইকেলে চলাফেরা করেন তবে কবরস্থানের কাছাকাছি এসে সাইকেল থেকে বা মোটর সাইকেল থেকে নেমে পড়েন এবং এই অঞ্চলটি তারা হেঁটে পার হন। এই সাইকেল বা মোটর সাইকেল থেকে নেমে পড়ার দুটো কারণ আছে বলে আমাকে জানান আপু। প্রথমত, ওই কবরস্থানে যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান জানানো, আর দ্বিতীয় কারণ হচ্ছে তাঁদের বিশ্বাস ওই জায়গায় অনেক আত্মা ও জিন চলাফেরা করে। এখন বাইক অথবা সাইকেল চালিয়ে গেলে ওইসব জিনদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর সেজন্য এখান দিয়ে যাওয়ার সময় এই বিশেষ সতর্কতা। এই কবরস্থান ও ভাইয়ার বাড়ি ফেরার রাস্তা সম্পর্কে একটু বলে রাখা প্রয়োজন। বাজার থেকে বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর এই 1 কিলোমিটারের প্রায় 300 মিটার হচ্ছে এই কবরস্থানের এরিয়া। কবরস্থানের সামনে, অর্থাৎ যে দিকটায় গেট রয়েছে ওটার সামনে দিয়ে একটা রাস্তা আছে আর পেছনে একটা রাস্তা। ওনাদের বাড়ি ফেরার রাস্তাটা হচ্ছে কবরস্থানের পেছনের দিকে। এই রাস্তাটা সামনের রাস্তার তুলনায় বেশ সরু আর অন্ধকার। সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, একেবারে ভুতুড়ে পরিবেশ। ঝড় বৃষ্টির রাতে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার মূল ঘটনা শুরু করা যাক, বলছেন ক্যাথরিন আপু। প্রতিদিনের মতো সেদিন রাতে আমার ভাইয়া দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেদিন একটু বেশি রাত হয়ে যায় দোকান বন্ধ করতে, কেননা ওই সময়টাতে একটা উৎসব চলছিল, যার ফলে দোকানে অনেক ভিড় ছিল। সময়টা শীতকাল। ভাইয়া যখন বাড়ির পথে রওনা হয়েছেন তখন বেশ কিছুটা পথ আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। এমনিতেই শীত, তার উপরে বৃষ্টি খুব বিরক্তিকর। তখন উনি দ্রুত সাইকেল চালিয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেন। ভাইয়া যে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন ওই গাছ থেকে কবরস্থানের দূরত্ব সর্বোচ্চ 20 হাত। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন আর বিদ্যুৎও চমকাচ্ছে। আমার ভাইয়া বেশ সাহসী একজন মানুষ হলেও সেদিন ওই পরিস্থিতিতে পড়ে কিছুটা ভয় পেয়ে যান। এমনিতে গভীর রাত, তাছাড়া রাতে এদিকে কেউ আসে না, সেই সাথে বৃষ্টি আর মেঘের গর্জন সহ বজ্রপাত। ভাইয়া দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষার প্রহর যেন কেউ মায়াজালে বেঁধে ফেলেছে। অবিরাম বৃষ্টি যখন পুরো জায়গাটাকে ঝাপসা করে তুলেছিল তখন তার মনে হতাশার এক ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রতিটি বজ্রপাত ছিল এক ব্যক্তিগত আক্রমণ, তার পাঁজরের ওপর তার নিজের হৃদয়ের উন্মত্ত ঢোলের প্রতিধ্বনি। বজ্রপাতের মাঝের নীরবতা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর, অব্যক্ত, অদৃশ্য এবং এই শীতল নিশ্চয়তায় ভরপুর যে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে গভীরভাবে একা। প্রতিটি বজ্রপাত যেন হৃদয়ের এক একটি আর্তনাদ। জায়গাটা কিছু সময়ের জন্য আলোকিত হলেও হৃদয়ে নেই কোনো প্রশান্তি। সেই আলোতে অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখছেন ভাইয়া। সে সাথে ভয়টা বাড়তে থাকছে। সে অনুভব করে সে আর একা নয়, তার চারপাশ জুড়ে রয়েছে অদৃশ্য অসংখ্য অশুভ চোখ। সহসা পায়ের নিচে পানি জমতে শুরু করেছে। ভাইয়া ভাবছেন, না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, ভিজে গেলেও আমাকে বাড়ি ফিরতে হবে। এই নির্জন জায়গায় থাকাটা মোটেও নিরাপদ না আমার জন্য। ঠিক এমন সময় ভাইয়ার নজর পড়ে কবরস্থানের দিকে। তিনি দেখতে পান আসলেই তিনি একা নন। তার থেকে একটু দূরে কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে রয়েছে একটি মানুষের মতো অবয়ব। ভাইয়ার মনে প্রশ্ন জাগে, এই শীত আর বৃষ্টির রাতে কবরস্থানের পেছনে কে আসবে? ভাইয়ার ধ্যান ও সম্পূর্ণ দৃষ্টি তখন ওই অবয়বটির দিকে। কি করছে লোকটা ওখানে? ভাইয়া লক্ষ্য করে ওই লোকটা একটা কবরের উপরে বসে কিছু করছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দেরি লাগলো না। করছেটা কি? 2 সেকেন্ডের চকচকে আলোয় ভাইয়া দেখলেন লোকটা ওখানে বসে হাত দিয়ে কবর খুঁড়ছে। এরকম একটা পরিবেশ, একটা লোক এসে কবর খুঁড়ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ভাইয়া মনে মনে ভাবছেন, এই লোকটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ক্রিমিনাল। কেননা উনি জানতেন অনেক সময় বড় বড় ক্রিমিনালরা এরকম কবরস্থানে এসে তাদের অস্ত্র বা অন্য কিছু জমা রাখে। অথবা এই লোকটা চোর, সে হয়তো মানুষের কঙ্কালের লোভে এই কাজ করছে। এসব ভাবতে ভাবতে ভাইয়া দেখতে পান ওই লোকটা পুরো কবরটা খুঁড়ে ফেলেছে। তারপর সে কবরের ভেতরে নেমে কফিন থেকে লাশটা তুলে নিল।
ভাইয়া তখন ধরেই নিয়েছেন এই ব্যাটা একটা চোর, এ লাশ চুরি করে নিয়ে যাবে। ভাইয়া তখন প্রচণ্ড রাগে নিজের জিভ কামড়াতে থাকেন। আশেপাশে লাঠি বা ডালপালা ওইরকম কিছু খুঁজতে থাকেন। সৌভাগ্যবশত একটি লম্বা ও শক্ত ডাল পেয়ে যান তিনি। উদ্দেশ্য ওই ব্যাটা চোরকে মেরে হাড্ডি ভেঙে দেবেন। কারণ সেই কাজটা যে করছে এটা শুধু একটা অপরাধ নয়, এটা মহা অপরাধ। কাল বিলম্ব না করে লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যান ভাইয়া। তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ভাইয়ার রাগের কারণে তার কাছে বৃষ্টিকে আর বৃষ্টি বলে মনে হচ্ছে না। শরীরের রক্ত তখন রাগের তীব্রতায় টকবক করে ফুটছে। ভাইয়া প্রচণ্ড রাগ নিয়ে এগোতে থাকেন লোকটার দিকে। লোকটার কাছাকাছি যাওয়া মাত্র লোকটা বুঝতে পারে যে কেউ তাকে দেখে ফেলেছে এবং তার দিকে আসছে। ঠিক তখন ওই মন্দ লোকটা পেছনের দিকে ঘুরে তাকায়। তাকানোর সাথে সাথে ভাইয়া যে দৃশ্য দেখতে পায় সেটা কেউ কখনো দেখতে চাইবে না। ভাইয়া দেখেন ওই লোকটার সারা শরীরের গঠন পোশাক মানুষের মতো হলেও মুখটা একটা হিংস্র প্রাণীর মতো। সেটা দেখতে ভয়ঙ্কর আর বিভৎস। ভাইয়া দেখেন তার মুখটা ঝলসানো। মূলত ওই ভয়ঙ্কর জিনিসটা যে লাশটা কবর খুঁড়ে বের করছে সেটা সে খেতে চাইছে। সে কোনো ক্রিমিনাল বা চোর নয়, সে একটা মুর্দাখোর খবিস জিন। এগুলো দেখার পর ভাই আর নিজেকে শান্ত রাখতে পারলেন না। ও কি ভয়ানক বিভৎস দৃশ্য! প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে পেছনে ফিরে ভাইয়া দৌড়াতে শুরু করেন। বৃষ্টির কারণে অনেক জায়গায় কাদা পানি জমেছিল। সেখান দিয়ে দৌড়ানোর সময় বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গেলেও বারবার উঠে আবারও দৌড়াতে শুরু করেন। যা কিছু হোক, প্রাণ বাঁচানোর আশায় তিনি পাগলের মতো ছুটে চলেছেন বাড়ির দিকে। তিনি কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে আর চিৎকার করতে করতে একসময় বাড়ি পৌঁছাতে সক্ষম হন। ওদিকে তার এমন চিৎকার শুনে বাড়ির লোকজন সব বাইরে চলে আসে আর তাকে এমন অবস্থায় দেখে বেশ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। সেখানে আমিও ছিলাম। আমি দেখলাম ভাইয়া ভয়ে কাঁপছে এবং কথা বলতে পারছে না। সে শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর শ্বাস টেনে টেনে বলছে, ফেলবে আমাকে, কে ফেলবে আমাকে। আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে তোমার, কে খাবে তোমাকে? যাই হোক, ভাইয়া একটু স্বাভাবিক হলে পুরো ঘটনাটা খুলে বলে। ভাইয়ার মুখে সবকিছু শুনে আর দেরি না করে বাড়ির অন্যান্য পুরুষ সদস্য ও কিছু প্রতিবেশী মিলে লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়ে কবরস্থানের দিকে। তারপর তারা ওখানে গেলেও ওইরকম কিছু আর দেখতে পায়নি। ওই কবর থেকে লাশ তুলে ফেলা হয়েছে এটা বোঝা যাচ্ছিল, আর লাশের কিছু অংশ নাকি তখনও কবরের পাশে ছড়ানো ছিটানো ছিল। এরপর কি হয়েছিল সেটা ক্যাথরিন আপু আমাকে বলেননি, এতটুকুই বলেছেন সেদিন ওনার ভাইয়া যা দেখেছিলেন সেটা আসলে মুর্দাখোর জিন, আমাদের ভাষায় যেটাকে আমরা খবিস জিন বলি। ওরা নাকি সুযোগ পেলে এভাবে কবর থেকে লাশ তুলে খেয়ে ফেলে। লাশ খাওয়া শেষ হলে তারা সুন্দর করে কবরটা আবার আগের মতো করে মাটি চাপা দিয়ে দেয়, তাতে কবরের ভেতরে লাশ আছে কিনা পরবর্তীতে সেটা বোঝার কোনো উপায় থাকে না। তবে ক্যাথরিন আপুর ভাইয়া ওই ভয়ঙ্কর মুর্দাখোর খবিস জিন দেখে ফেলার কারণে হয়তো ওই জিনটা সম্পূর্ণ লাশ খেতে পারেনি, তাই তাকে কিছু অংশ ফেলে কবরটাকে ওভাবে রেখেই চলে যেতে হয়েছিল। একটা প্রশ্ন হয়তো অনেকের মনে আসছে, কবরস্থান তো পবিত্র জায়গা, ওইরকম একটা জায়গায় কোনো জিন যে লাশ তুলে খাবে? হেই, লাশ খাওয়াটা কি কোনো সাধারণ বিষয়? উত্তর হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে এটা হওয়া সম্ভব। এছাড়া এই ব্যাপারে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। যাই হোক, এই ঘটনা ছোট হলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা?
ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলেই আছি। কোনো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর তলে থাকেন, তবুও জানতে চাইলাম আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি ভূত.com-এর একজন অনেক বড় ফ্যান। একসময় ভূত FM শুনতাম, আর এখন ভূত.com। ভূত.com-এর প্রতিটি এপিসোড লাইভ শোনার চেষ্টা করি, কিন্তু যেগুলো মিস হয়ে যায় সেগুলো পরবর্তীতে ডাউনলোড করে শুনি। অনেকদিন ধরেই কিছু ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আজ সব কিছুকে উপেক্ষা করে লিখতে বসলাম। আমাদের পাশের গ্রামের আমার দূর সম্পর্কের চাচা ও দাদার সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ভৌতিক ঘটনা, যেটা আমি আমার দাদির মুখ থেকে শুনেছি, সেটাই শেয়ার করব আজকে। জানি না ঘটনাটি ভয়ের কিনা, কিন্তু ঘটনাটি শোনার সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আশা করি ভালো লাগবে। এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি সর্বোচ্চ রকমের অলৌকিকতার পূর্ণতা যেন পায়, সেজন্য আমাকেই পড়তে বলেছেন। এবং তারপরে তিনি তার পরিচয় দিয়েছেন, মোহাম্মদ AJ সোহেল, সাতক্ষীরা জেলা থেকে তিনি বলছেন, তার মানে খুলনা এলাকায়। এবং এই দিকের ঘটনাগুলো খুবই অন্যরকম হয়। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি ঘটেছিল আমাদের পাশের গ্রামে। ধরে নিচ্ছি তার নাম শ্রীপুর। সঙ্গত কারণে ঘটনাটি যার সাথে ঘটেছিল তাদের নামের পরিবর্তে আমি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি যেহেতু দুইজনের সাথে ঘটেছিল, তাই একজনের নাম দিলাম আকবর, অন্যজনের নাম দিলাম করিম। আকবর যিনি আমার দুঃসম্পর্কের দাদা, আর করিম আমার দুঃসম্পর্কের চাচা। আর আকবর ও করিম সম্পর্কে চাচা ভাতিজা। পেশায় তারা দুজনেই দিনমজুর। আকবর দাদা ও করিম চাচার দুজনেরই 2টি করে পুত্র সন্তান আছে। প্রিয় লিসনার্স, এটা কেন বললাম সেটা ঘটনার শেষে জানতে পারবেন। আজ প্রথম একটি লোমহর্ষক সত্যি ঘটনা লিখতে বসলাম। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যেহেতু আমার দাদির মুখে শোনা, তাই তার ভাষাতেই বলবো। তখন সালটা 1975 বা 76 হবে। তখন জীবনযাত্রার মান খুবই দুর্বিষহ ছিল। যাতায়াত ব্যবস্থা ও গ্রামের রাস্তাঘাট ছিল কাঁচা মাটির। রাস্তাগুলো পায়ে চলার জন্য যথোপযুক্ত ছিল না। যদিও 2-1টা গরুর গাড়ি চলত, তাও দিনের আলো শেষ হওয়ার আগেই গাড়োয়ান তার কাজকর্ম সেরে বাড়ি ফিরে যেত। দিনের বেলা সোনালি সূর্যের আলো এই গ্রামটা ঝলমল করলেও রাতের বেলা তার ঢেকে যেত নিকষ কালো আঁধারে। এবং এই আঁধার দেখে যে কারো মনেই ভয়ের সঞ্চার হবে। আর রাতের আঁধারে আলোর উৎস বলতে হ্যারিকেন, মোমবাতি অথবা ল্যাম্প অথবা কুপিবাতি ছিল। আর বিকল্প হিসেবে ছিল পূর্ণিমার চাঁদের মায়াবী আলো, যা রাতের গ্রামীণ পরিবেশটাকে ভয়ঙ্কর সুন্দর রূপে রূপান্তরিত করত। কিন্তু প্রতিটা পূর্ণিমার রাতেই যতটা সুন্দর ছিল, তার বিপরীতে ছিল ততটাই ভয়ঙ্কর। আকবর ভাই ও করিমের বাসা ছিল এক উঠোনের 2 বাড়ি। তারা খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন। বলে রাখা ভালো, এদের মধ্যে আকবর ভাই ছিলেন আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন। আর তখন মসজিদ বলতে 4-5 গ্রাম পর পর একটি করে, যা নির্মিত ছিল বাঁশের চটার বেড়া ও খড়ের ছাউনি দিয়ে। প্রতিদিন আকবর ভাই ও করিম একসাথে নামাজ আদায় করতে যেত। তাদের বাসা থেকে মসজিদে পৌঁছতে পায়ে হেঁটে 15 মিনিটের মতো সময় লাগত। বাসা থেকে বের হয়ে প্রায় মিনিট 4 পশ্চিমে হাঁটলেই মাটির চওড়া রাস্তা। রাস্তা থেকে উত্তরে 10 বা 11 মিনিট হাঁটলে মসজিদ। রাস্তাগুলো তখনও কাদা মাটির। তাদের বাসার রাস্তা ও মাটির বড় রাস্তার সংযোগস্থলে যে মোড়টি আছে তার নাম তেঁতুলতলার মোড়। মোড়ের দক্ষিণে আছে প্রায় 40-45 বছরের পুরনো একটি সুবিশাল তেঁতুল গাছ ও কয়েক বছর আগে জন্মানো একটি শেওড়া গাছ, যার ডালপালাগুলো রাস্তাকে ছেয়ে রেখেছে। এর উত্তর ও পশ্চিমে ছিল বিল, যেখানে বর্ষার মৌসুমে গ্রামের লোক ধান চাষ করত। আর এই সেই ভয়ার্ত জায়গা যেখানে এই ঘটনাটি ঘটে। এই মোড়কে কেন্দ্র করে ছোট বড় অনেক ভয়ের ঘটনাই ঘটে চলেছিল প্রতিনিয়ত। সন্ধ্যার পরে লোকজন সেখানে খুব একটা যেত না, কারণ সন্ধ্যা নামলেই অলৌকিকতার হাট বসত সেখানে।
যেহেতু আমাদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার ওইটাই ছিল মেন রাস্তা, বিকল্প আরও একটি শর্টকাট রাস্তাও ছিল, কিন্তু সেখানে রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও কেউ ভয়ে পা মারাতো না। তাই বাধ্য হয়ে সবাইকে মেন রাস্তায় ব্যবহার করতে হতো। যদি কেউ কোনো কাজে পাশের গ্রাম বা গ্রামের বাইরে যেত, তাহলে সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসার চেষ্টা করত। আর যদি কারো বাসায় ফিরতে দেরি হতো বা সন্ধ্যা পার হয়ে যেত, তাহলে তার সাথে কিছু না কিছু এই প্যারানর্মাল ঘটনা ঘটত। যেমন ঘূর্ণিঝড়ের মতো বাতাসে খড়কুটো, গাছের শুকনো পাতা ইত্যাদি গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে মানুষের পেছন পেছন আসতো। অথবা অস্বাভাবিক রকমের বড় শেয়াল সাদৃশ্য প্রাণী মানুষকে তাড়া করত। আর যদি কেউ বেশি রাত করে ফেলত, তাহলে মাথা কাটা ঘোড়া দেখতে পেত। আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে মুন্ডু কাটা ঘোড়া বলা হয়, কিন্তু সেটা তেঁতুলতলার মোড়ের একটি নির্দিষ্ট জায়গায় আসতো। সেই জায়গাটুকু পার হয়ে গেলে আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যেত, যেন সেখানে কিছুই ঘটেনি। তাই সন্ধ্যার পরে বা রাতে ওই মোড় দিয়ে খুব একটা বেশি লোক যাতায়াত করতো না। আর নিত্য প্রয়োজনীয় কাজে যারা ঘরের বাইরে যেত, তারা সন্ধ্যার আগে অথবা এশার নামাজ শেষ করে একসাথে কয়েকজন মিলে ঘরে ফিরত। কেউ কখনো সেখানে একা যাওয়ার সাহস করতো না। যেহেতু আকবর ভাই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তাই তাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে মসজিদে যেতে হতো। যেহেতু ফজরের আজান নিজেই দিতেন, তাই যাওয়ার সময় প্রতিদিন করিমকে সাথে নিয়ে দুজন একসাথে বাসার সামনে পুকুর থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিতেন। প্রতিদিনই তারা কিছু না কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যেমন তারা যখন হেঁটে যেতেন, তখন মনে হতো তাদের পেছন পেছন কেউ তাদের অনুসরণ করছে, অথবা পেছন থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে। আবার মাঝে মাঝে কিছু অজানা প্রাণীর আর্তনাদ তাদের কানে ভেসে আসতো। তবুও কখনো তারা মসজিদে যাওয়া বন্ধ করেননি। একদিন রাত প্রায় 4:30, তখনও আকাশের এক পাশে এক ফালি চাঁদ তার শেষ মৃদু আলোক রশ্মিকে সংকীর্ণ করে ভোরের আলোতে মুখ লুকাতে চাচ্ছে। যেহেতু চাঁদের আলোয় তখনও রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছিল, তাই তারা কেউ হ্যারিকেন সাথে না নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে যখনই তারা তেঁতুলতলার মোড়ে পৌঁছান, ঠিক তখনই একটি মৃদু শীতল হাওয়া রাস্তার মোড়ের দক্ষিণে তেঁতুল গাছ যেদিকে রয়েছে সেদিক থেকে ও শেওড়া গাছটি ভেদ করে শনশন শব্দে তাদের দুজনের শরীর স্পর্শ করে দক্ষিণ দিক থেকে উত্তরের বিলের দিকে প্রবাহিত হয়ে গেল। সেই সাথে বিশাল তেঁতুল গাছ ও শেওড়া গাছটি যেন এক অজানা অনুভূতিতে নড়ে উঠল। আর সেই সাথে আকবর ভাই ও করিম ভাইয়ের শরীরেও এক অজানা অনুভূতির শিহরণ জাগল। যেহেতু তারা সেখানকার ঘটনা সম্পর্কে জানত, তাই তারা বিষয়টি আমলে না নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে কোনো রকমে কোনো সমস্যা ছাড়াই মসজিদে পৌঁছে যায় এবং নামাজ শেষ করে ভোরের আলো ফুটলে প্রতিদিনের মতো বাসায় ফিরে আসে। সেদিন সারাদিন কাটার পর রাতে তারা অক্লান্ত পরিশ্রম করা শরীরটাকে বিছানায় এলিয়ে বালিশে মাথা রেখে প্রশান্তির ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এবং সমস্যা শুরু হয় তখনই। তারা দুজনেই স্বপ্ন দেখে একটি কালো অবয়ব তাদের স্বপ্নে এসে বিছানার পাশে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য করে বলছে, খুব সাহসী, তোদের সাহস দেখে ভালো লেগেছে, তাই তোদেরকে কিছু দিতে চাই। বিনিময়ে তোরাও আমাকে কিছু দিবি। কিরে, দিবি তো? যদি স্বেচ্ছায় দিস তো ভালো, না হলে আমি তোদের থেকে যে কোনো ভাবে তা ছিনিয়ে নেব। এই বলে কালো অবয়বটি অট্ট হাসি হাসতে থাকে। আর ঠিক তখনই তাদের ঘুম ভেঙে যায়। তো তারা দুজনেই সেটাকে দুঃস্বপ্ন বলে কাটিয়ে দেয়, কিন্তু তারা দুজন একই স্বপ্ন যে দেখেছে সেটা তখনও একে অপরকে জানায়নি। আকবর ভাই মনে করেছে সে একা দেখেছে, করিম ভাই দেখেনি, আর করিম ভাই একইভাবে একই রকম ভেবেছে। এবং প্রতিনিয়ত তারা একই স্বপ্ন দেখতে শুরু করলো। করিম ভাই আকবর ভাইকে একদিন বলল, চাচা, আমি না বিগত 3-4 দিন যাবৎ একই দুঃস্বপ্ন দেখে যাচ্ছি। একটা কালো অবয়ব ঘুমের মধ্যে এসে বলে সে আমাকে কিছু দিতে চায়, বিনিময়ে সেও আমার কাছে কিছু চায়। তখন আকবর ভাই ও করিম ভাই দুজনেই অবাক হয়ে গেল, কারণ দুজনেই একই স্বপ্ন দেখছে এটা তারা প্রথমবারের মতো বুঝতে পারল। তারা বিষয়টা নিয়ে একটু ভাবে এবং সেই দিন আসরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেবের সাথে বিষয়টি শেয়ার করে। ইমাম সাহেব জানান মাগরিবের পরে তিনি এই বিষয়ে কথা বলবেন। যথারীতি মাগরিবের নামাজ শেষ করে ইমাম সাহেব
তাদের সাথে বসেন এবং আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে ইমাম সাহেব বলতে লাগলেন, দেখেন আকবর ভাই, আপনারা যেহেতু ধার্মিক ব্যক্তি তাই আশা করি সহজেই বুঝবেন। বিষয়টা আমার কাছেও মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। যেহেতু সে কিছু দিতে চাইছে, আবার বিনিময়ে কিছু নিতেও চাইছে, তাই আমার এই যৎ সামান্য জ্ঞান বলছে বিষয়টি বেশ অস্বাভাবিক। আজ সন্ধ্যা নেমে গেছে, পারলে কাল সকালে একবার মৌলভী স্যারের সাথে দেখা করে এই বিষয়টা নিয়ে কথা বলেন। আপাতত আজকের রাতটা আপনারা পানি পড়া দিচ্ছি সেটা খেয়ে কাটিয়ে দেন, আর কিছু আমল শিখিয়ে দিচ্ছি, এবং সবসময় পবিত্রতা রক্ষা করবেন। এই বলে ইমাম সাহেব তার কাজে চলে যান। বলে রাখা ভালো, মৌলভী স্যার ঝাড়ফুঁক করেন। আমাদের প্রায় ২০-২৫টা গ্রামের প্যারানর্মাল রোগীর চিকিৎসক তিনি। একাধারে তিনি আমাদের গ্রামের স্বনামধন্য স্কুলের ইসলাম শিক্ষকও। ঘটনায় আসি, এদিকে আকবর ভাই ও করিম চাচার বাসা থেকে মৌলভী স্যারের বাসার দূরত্ব ৮ থেকে ৯ কিলোমিটার। অন্যদিকে সন্ধ্যার পশ্চিম আকাশের অস্ত যাওয়া সূর্যের শেষ লালিমাটুকুও তখন আস্তে আস্তে কালো অন্ধকার গ্রাস করে নিচ্ছে। আর এই ঘুটঘুটে অন্ধকার রাতে মাটির রাস্তা ধরে কোনো যানবাহন ছাড়া এতটা রাস্তা যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আকবর ভাই করিম ভাইকে উদ্দেশ্য করে বলল, করিম, আজকে তো রাত হয়ে গেছে, তাই কাল সকালে উঠে আমরা স্কুলে গিয়ে না হয় স্যারের সাথে দেখা করব। করিমও এই কথায় সম্মতি জানায় এবং তারপর আকবর ভাই ও করিম গ্রামের বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে এশার নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন রাতে বাসায় গিয়ে আকবর ভাই ও করিম ইমাম সাহেবের দেয়া পানি পড়া খায় এবং তার শিখিয়ে দেয়া আমল করে, এবং সেদিন রাতে তাদের কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে তারা স্কুলের মৌলভী স্যারের সাথে দেখা করেন এবং তাদের সমস্যার কথা মৌলভী স্যারকে বিস্তারিতভাবে তারা জানান। জোহরের নামাজ শেষ করে সবাই চলে গেলে মৌলভী হুজুর আকবর ভাই ও করিমকে নিয়ে বসেন এবং বলতে থাকেন, দেখো আকবর, তোমাদের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা কোনোভাবেই কাকতালীয় বা স্বাভাবিক কোনো ঘটনা নয়। তোমার স্কুল থেকে চলে আসার পর ক্লাসের ফাঁকে স্কুলের নামাজের কক্ষে গিয়ে আমি আমার অনুগত জিনকে হাজির করি এবং তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চাইলে আমার পালিত জিন আমাকে জানায় একটা বদ জিন অনেক দিন ধরেই তোমাদের পেছনে ঘুরছে। কিন্তু তোমরা যেহেতু নিয়মিত নামাজ আদায় করছো, বিভিন্ন আমল করছো, সেই জন্য তোমাদের কাছে আসতে পারছে না। যাই হোক, ওই দিন রাতে কোনো কারণবশত তোমাদের হয়তো কাপড় চোপড় কোনো কিছু নাপাক ছিল, সেই কারণে সে কাছে আসতে সক্ষম হয়েছে এবং প্রতিনিয়ত সে তোমাদের স্বপ্নে এসে দেখা দিতে চাইছে। সে চাইছে তোমাদের ক্ষতি করতে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে আছে, সেই কারণে এখন পর্যন্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি। আর বাকি থাকলো দেওয়া নেয়ার ব্যাপারটা, তাই তো? যেহেতু সেই জিন কি দিতে চায় এবং বিনিময়ে কি নিতে চায় সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি, তাই সঠিক করে এই বিষয়ে কোনো কিছু বলাই সম্ভব নয়। যাই হোক, আমি তাবিজ দিয়ে দিচ্ছি এবং এটা সবসময় সঙ্গে রাখবে। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যদি কখনো ভূমিকম্প হয় অথবা তোমরা কোনো ব্রিজ বা সাঁকো পার হও, তাহলে এই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। যদি কখনো এমন পরিস্থিতির শিকার হয়ে যাও তাহলে তাবিজ খুলবে না। আমার কাছ থেকে নতুন তাবিজ নিয়ে তারপর পুরনোটা খুলে ফেলো। এই বলে মৌলভী হুজুর তাদের দুজনকে তাবিজ দিয়ে নিজের হাদিয়া নিয়ে চলে যান। হাদিয়া বলতে হুজুরে খুশি করে যা দেয়া হয় তাই। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানে শেষ? হয়তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো। একটি পরিবার অভিভাবকহীন হতো না, দুইটি অবুঝ শিশু তার বাবাকে হারাতো না, একজন মা তার সন্তানকে হারাতেন না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন পুকুরে গোসল করার সময় করিমের হাতে থাকা তাবিজটির সুতা ছিঁড়ে যায়। তখন সে তাবিজটা বাসায় রেখে সন্ধ্যায় বাজার থেকে ঘুমসি কিনে এনে তাবিজটি আবারও বাঁধবে বলে ঠিক করে, কিন্তু বিভিন্ন কাজের ভেতরে সে ঘুমসির সুতা কিনতে ভুলে যায় এবং তাবিজটাও নিতে ভুলে যায়। বিপত্তিটা ঘটে সেদিন রাতেই। হঠাৎ একটা দুঃস্বপ্ন সে রাতে আবার আকবর ও করিম ভাইয়ের ঘুম ভাঙায়। আকবর ভাই দেখে যে স্বপ্নে সেই কালো অবয়বটি এসে তাকে বলছে, মনে আছে আমার কথা? তুই আমাকে 2টা ঝুনি নারকেল দিবি, বিনিময়ে একটা সোনার নৌকা নিবি। কালো অবয়বটি আরো বলে, মোড়ের তেঁতুল গাছের নিচে মাটি খুঁড়লেই সোনার নৌকা পাবি, বিনিময়ে আমাকে 2টা নারকেল দিবি। এই বলে সে হাসতে হাসতে মিলিয়ে যায়। আকবর ভাইয়ের ঘুম ভেঙে যায়। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগে,
তাবিজ থাকা সত্ত্বেও কেন আবার এমন হলো? তখন তিনি সময় আন্দাজ করে দেখলেন আনুমানিক 4টা বা 4:30 হবে। যেহেতু প্রতিদিন ভোরে উঠতে হয়, তাই বুঝতে বাকি থাকলো না যে ফজরের আজানের সময় অতি নিকটে। তিনি আর দেরি না করে করিমকে ডাকতে থাকেন, কিন্তু এ কি, করিমের কোনো সারা শব্দ নেই। আরও 2-1বার ডাকার পর করিমের বউ এসে বলল, চাচা তো আরও আগে বেরিয়ে গেছে, আপনি তো এসে ডেকে নিয়ে গেলেন। করিমের বউয়ের মুখে কথা শুনে আকবর ভাইয়ের সারা শরীর দিয়ে এক ভয়ের অজানা স্রোত বয়ে যায়। যেহেতু আকবর ভাই ও করিম চাচা দুজনেই একই স্বপ্ন দেখত, তাই আকবর ভাইয়ের আর বুঝতে বাকি রইল না যে করিম এখন কোথায় থাকতে পারেন। তখন আকবর ভাই করিমের বউ সহ আরও কয়েকজনকে সাথে নিয়ে দ্রুত পদে সেই তেঁতুল গাছের কাছে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা সেখানে গিয়ে দেখে যে করিমের প্রাণহীন নিথর দেহটা মাটিতে পড়ে আছে এবং তার চোখ দুটো পাথরের মতো শক্ত, যেন ঠিকরে বেরিয়ে আসবে কোটর থেকে। তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে ভয়ার্থ কোনো দৃষ্টিতে তাকিয়ে কোনো কিছু দেখছে। তারা আরও দেখল করিমের নিথর প্রাণহীন দেহ ছাড়াও সেখানে একটি কোদাল ও 2টি নারকেল পড়ে আছে। তখন সবাই করিমের দেহটা ধরাধরি করে বাসার উঠোনে নিয়ে রাখে। এরপর ফজরের আজানের সাথে সাথে করিমের মৃত্যুর খবরটাও গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কিন্তু সবার মনে তখনও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন, কিভাবে? দিনের বেলা যখন খবরটা সবার মুখে মুখে চলছে, তখন পর্যায়ক্রমে খবরটি মৌলভী স্যারের কাছেও যায়। তিনি আর দেরি না করে তৎক্ষণাৎ করিমের বাসায় উপস্থিত হন এবং আকবর ভাইয়ের মুখে সেদিনের ঘটনা বিস্তারিত শোনেন। সবকিছু শুনে মৌলভী স্যার দেরি না করে যেটা করেন সেটা হচ্ছে একটি রুমে গিয়ে বসেন আসনে এবং তার অনুগত জিনকে হাজির করেন। অন্যদিকে আকবর ভাইয়ের মুখে স্বপ্নের কথা শুনে গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে সেই তেঁতুল গাছের নিচে করিমের মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে আদৌ কোনো সোনার নৌকা আছে কিনা সেটা দেখার জন্য মাটি খুঁড়তে থাকে। মাটির কিছুটা গভীরে একটা লোহার দরজার সন্ধান পায় তারা। এদিকে মৌলভী স্যার এর মধ্যেই তার পালিত জিনের কাছে বিস্তারিত ঘটনা জানতে পারে এবং করিমের সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তিনিই বলেন। কোনোভাবে করিমের হাতে থাকা আমার দেয়া তাবিজটা খুলে যায়, যার কারণে শয়তানটা করিমের কাছে আসতে সক্ষম হয়েছে এবং স্বপ্নে সে এই দাবি করেছে যে তাকে সোনার নৌকা পাইয়ে দেবে। যেহেতু করিম পেশা ছিল দিনমজুর, তাই সে সোনার নৌকার কথা শুনে 7-5 না ভেবে ঘরে থাকা নারকেল নিয়ে সেখানে হাজির হয়। স্বপ্নে দেখা সেই স্থানে যেই না সে কোদাল দিয়ে কোপ দিয়েছে, তখনই জিনটি তার উপরে ক্ষুব্ধ হয় এবং তার ঘাড় মোটকে মেরে ফেলে। কারণ জিনটি এখানে একটা ওই যে জোড়া যে নারকেল চেয়েছিল এ দুটো বলতে বা এ দুটো বোঝাতে করিমের 2 ছেলেকে বুঝিয়েছে। কিন্তু করিম জিনের এই কথার ব্যাখ্যা না বুঝতে পেরে 2 ছেলের পরিবর্তে সত্যি সত্যি নারকেল নিয়ে গেছে। তিনি আরও বলেন যে গতকাল বিকেলে হালকা মাত্রার ভূমিকম্প হয়েছিল, তাবিজটির গুণাগুণ তখনই নষ্ট হয়েছে এবং যেহেতু ভূমিকম্পর মাত্রা ছিল হালকা তাই কেউ বুঝতে পারেনি। আকবর ভাইও একই স্বপ্ন দেখেছে, কিন্তু আকবর ভাইয়ের কাছে তাবিজটি থাকায় জিনটি আকবর ভাইয়ের কোনো ক্ষতি করতে পারেনি। এদিকে গ্রামের লোকে তেঁতুল তলায় যে গর্তটা খুঁড়েছিল সেই বিষয়ে মৌলভী স্যারকে বললে তিনি সেখানে গিয়ে বিষয়টি দেখেন এবং সবকিছু দেখে শুনে তিনি একটা তাবিজ লিখে গর্তের ভেতরে দিয়ে গর্তটা বন্ধ করে দিতে বলেন। করিমের লাশটি তেঁতুল গাছের পাশেই দাফন করতে বলেন এবং যাওয়ার আগে করিমের পরিবারের সবাইকেও আকবর ভাইকে আবার নতুন করে তাবিজ দিয়ে যান। তারপর থেকে আকবর ভাই ও করিমের পরিবারে আর কোনো বড় সমস্যা দেখা দেয়নি এবং গ্রামের মানুষের খোঁড়া তেঁতুল তলার গর্তে তাবিজ পোতার পর থেকে সেখানকার অস্বাভাবিকতা আগের থেকে অনেক কমে যায়। কিন্তু গ্রামের মানুষ মাটি খুঁড়ে যে লোহার দরজা সাদৃশ্য বস্তুটি আবিষ্কার করেছিল সেটা কি শুধুই লোহার টুকরো ছিল, নাকি তার পেছনে অন্য কোনো জগতের অস্তিত্ব রয়েছে? পেছনের রহস্যটা আজও সবার অজানা। এই বলে একটি দীর্ঘশ্বাস নিয়ে দাদি তার ঘটনাটির ইতি টানেন। সেই ভয়ানক স্থানটি আজ সময়, কাল, চিত্র এবং সবকিছুর বিবর্তনে হয়তো কালের কালকুঠুরিতে বিবর্ণ হয়ে গেছে। হয়তো সেই তেঁতুল গাছটিকে নিয়ে মানুষের মনে আজ আর ভয় নেই, কিন্তু সেই তেঁতুল গাছটি এখনো সেখানে আছে এবং কবরটিও আজও আছে সেখানে। গলাটি ভয়ের এবং বেদনাদায়ক হলেও আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে লোভ কখনো ভালো কিছু নিয়ে আসে না। ঘটনাটি শতভাগ সত্য। পরিশেষে
একটা কথাই বলবো শ্রোতা বন্ধুরা, বিশ্বাস করা বা না করাটা নিতান্তই আপনাদের ব্যাপার। প্রিয় রাসেল ভাই, এই ছিল ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তাহলে প্রচার করবেন, না করলেও কষ্ট পাবো না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা আগামীতেও শুনতে চান বা কখনোই শোনেননি। এমন কিছু অদ্ভুত ঘটনাই শোনাবো আপনাদেরকে। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ আরও একবার। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং আশা করব যে পরিবারের সবাইকে নিয়ে চমৎকার একটা ঈদ কাটালেন, এবং যে ঈদটা নিয়ে আমাদের সবারই প্রত্যাশা থাকে, এবং বছরে 2 বার মাত্র ঈদ আসে। আর এখন সেই সময়টি, যে সময়টিতে আবারও ফেরার সময় হলো কর্মস্থলে। যাই হোক, এই স্মৃতিগুলো সারা বছর আমাদের সঙ্গে থাকুক, এবং এই স্মৃতিগুলো আমরা যেন কখনো হারাতে না দেই। আপনজনের সাথে এই যে আপনজনের সান্নিধ্য পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ বারবার ফিরে আসুক, প্রতি বছর ফিরে আসুক, সেটাই প্রত্যাশা থাকবে। আজকে ভূত.com-এ আপনাদের প্রথমে জানিয়ে দিই, আপনারা সবাই জানেন, তারপরেও বলছি যে ভূত.com-এ এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবারেই কিন্তু আমরা স্বাধীন মিউজিক অ্যাপের পাশাপাশি ইউটিউবেও আসছি। আপনারাই চেয়েছিলেন এরকম একটা ব্যাপার ঘটুক, কারণ আপনারা চাচ্ছিলেন অনেকদিন ধরেই, আমরাও চেষ্টা করছিলাম, এবং খুব দ্রুতই আমরা সেটা সফল করব বলে আশা করছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। হয়তো অনেকে বাড়ি ফিরছেন এখন, হয়তো অনেকে বাড়ি ফিরছেন মানে কর্মস্থলে ফিরছেন আর কি। আমরা যে বাড়িটিতে বড় হই, যত দূরেই যাই না কেন, সেটাই আমাদের সারা জীবন বাড়ি থাকে। যাই হোক, এখন ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম অনুগ্রহ করে প্রকাশ করবেন না। তারপরে তিনি তার নাম লিখেছেন, আমি প্রকাশ করছি না। তারপরে তিনি বলছেন, আমার বাড়ি ময়মনসিংহ জেলার জামালপুর জেলায়। আমি ভূত.com-এর নিয়মিত শ্রোতা। 2012 সাল থেকে আমি ভূত FM শুনছি, কিন্তু যখন তা বন্ধ হয়ে যায় তখন অনেক খারাপ লাগলেও যখন শুনতে পাই নতুন নামে আপনি ফিরে এসেছেন, তখন অনেক ভালো লেগেছে। ভূত.com প্রথম থেকে না শুনতে পারলেও 40তম এপিসোড থেকে নিয়মিত শোনা হয়। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক বড় ভাই এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি নির্মম হৃদয় বিদারক ঘটনা। বাড়ি দূরে হওয়ার কারণে স্টুডিওতে সে ঘটনা বলতে পারছি না। ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমি ঢাকার একটি স্বনামধন্য মাদ্রাসায় পড়ি। গ্রামের বাড়িতে বেশ একটা যাওয়া হয় না। একদিন মাদ্রাসার গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসি। গরমের এক রাতে আমি, আমার ছোট ভাই এবং রবিন ভাইয়া গ্রামের পাশের নদীর তীরে ঠান্ডা বাতাস উপভোগ করতে থাকি। হঠাৎ দেখি ভাইয়া বারবার তার মাথায় হাত দিতে থাকেন। আমি ভাইয়াকে বললাম, কি হয়েছে ভাইয়া, হঠাৎ শরীর খারাপ করলো নাকি? ভাইয়া বললেন, তেমন কিছু না। কি হয়েছে বলো? সে বলল, প্রায় কয়েক বছর আগে আমার সাথে একটি ঘটনা ঘটে যায়। ঠিক তখন থেকেই মাঝে মধ্যে এমন হয়। বাদ দাও, তেমন কিছু না। কি ঘটনা বলো শুনি? ভাইয়া বলতে চাইল না, কিন্তু আমার ছোট ভাইয়ের জোরাজুরিতে অবশেষে রাজি হলো। ভাইয়া আগে বলল, আগে 1 কাপ চা নিয়ে আয়। আমি
আমাদের জন্য চা নিয়ে এসে বসে পড়লাম এবং ভাইয়াকে বললাম, এখন বলো। এবার ভাইয়া বলতে শুরু করলেন। আমি তার মতো করেই বলছি। বলছেন, রবিন ভাইয়া। সাল 2017। আমি আর আমার 3 জন বন্ধু সজীব, শাকিল এবং আকাশ মিলে মধুপুর জেলার পাহাড়ি এলাকায় ঘুরতে যাবার সিদ্ধান্ত নেই। যারা ময়মনসিংহ থেকে শুনছেন তারা হয়তো জায়গাটি এতক্ষণে চিনে ফেলেছেন। ঘটনায় ফিরে আসি। আমরা সেখানে সকাল 7টার দিকে রওনা দেই। আমরা আমাদের এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে রওনা দেই। জামালপুর আর মধুপুর পাশাপাশি জেলা হওয়ায় পৌঁছতে বেশি দেরি হয়নি। আমরা সারাদিন সেখানে ঘুরে রাত 9টার সময় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যে রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তার এক পাশে একটি খ্রিস্টানদের কবরস্থান রয়েছে। অন্ধকার রাস্তায় আমরা যখন সেটি পার হচ্ছিলাম তখন গাড়ির লাইটে আমরা দেখতে পাই কবরস্থানের কিছুটা সামনে একটা বিড়াল রাস্তায় পড়ে আছে এবং সে কিছু খাবার খাচ্ছে। আকাশ গাড়ি ড্রাইভ করছিল। সে দুষ্টুমি করে বলল, দাঁড়া, বিড়ালটা একটা উচিত শিক্ষা দিতে হবে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ও বিড়ালের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সাথে সাথেই একটি চাপা আর্তনাদের আওয়াজ আসে। আমরা গাড়ি থেকে নেমে গিয়ে দেখি বিড়ালের মাথা গাড়ির চাপায় পিষে গেছে এবং একটি পা দেহ থেকে আলাদা হয়ে গেছে। আমি আর আমার আরেক বন্ধু সজীব আকাশকে বকা দেয়া শুরু করি। ঠিক এই সময়ে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি শব্দ আসে। আমরা সেদিকে তাকালে দেখি 2টি রক্ত আগুনে চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। এখানে আমি একটু বলে রাখি, ভূত.com কখনোই এই সমস্ত বিষয় সমর্থন করে না। কোনো পশু পাখি বা কোনো কিছুর প্রতি এই নির্দয়তা বা তাদেরকে হত্যা করা, এটাকে কোনোভাবেই সমর্থন করে না। আমরা সবসময় এটার বিপক্ষে। যাই হোক, আবারও ঘটনা পড়ছি। আমার বন্ধু শাকিল বলে, আগে গাড়িতে উঠে বস, বাসায় চল, তারপর ওকে যা বলার বলিস। এখন এত রাতে এখানে থাকাটা ঠিক হবে না। আমি আর আমার বন্ধু ওর কথা শুনে গাড়িতে উঠে বসি এবং এইবার আমি ড্রাইভ করব বলে সিদ্ধান্ত নেই। গাড়ি স্টার্ট করার পর একটু সামনে গিয়ে আমি গাড়ির গ্লাসের দিকে তাকাই এবং যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি শত শত কালো বিড়াল ওই মৃত বিড়ালটিকে ঘিরে রেখেছে এবং আমাদের গাড়ির দিকে রক্ত আগুন চোখে তাকিয়ে আছে। এমন সময় আকাশ একটি চিৎকার করে। আমরা কারণ জানতে চাইলে সে বলে, কেউ নাকি তার কানে ফিসফিস করে কর্কশ কণ্ঠে বলেছে, এর ফল তোকে ভোগ করতে হবে, তুই আর তোর বন্ধুরা মরবি, সবাই মরবি। আমি ওকে শান্ত হতে বলি, তোর মনের ভুল বলে আমি গাড়ি চালানো শুরু করি এবং আমি যা দেখেছি তা কাউকে বুঝতে দেয়নি। রাত 1টার সময় আমরা যে যার বাসায় পৌঁছে যাই। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি হাজার হাজার বিড়াল আমার রুমে, আর সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। এমন সময় একজন আমার মাথায় কিছু দিয়ে খুব জোরে আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায় এবং আমার গলা চেপে ধরে, বলতে থাকে, তোরা আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোদেরও মরতে হবে। যেভাবে আমার ছেলে মরেছে ঠিক সেভাবেই। এ কথা বলে সে বাতাসে মিলিয়ে যায় এবং সব বিড়াল আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। আমি ঘটনাটি দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে আবার ঘুমোতে যাই। সকালে এক অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি। সেটি হলো আমার গলায় আঙুলের ছাপ, যেগুলো লাল হয়ে আছে, এবং মাথায় হাত দিয়ে দেখি পেছনে ফুলে আছে কিন্তু ব্যথা করছে না। এবার আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যাই। ঘটনাটি আমার বন্ধুদের জানাই। তারা বলে তারাও নাকি একই স্বপ্ন দেখেছে। বিষয়টি আমি আমার পরিবারকে বলতে নিষেধ করি। এর পরদিন রাতে আর কোনো সমস্যা হয়নি। ঠিক সকালবেলা আকাশের বাড়ি থেকে ফোন আসে যে তাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, হয়তো কোথাও গেছে, চিন্তা করবেন না, ফিরে আসবে। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, আকাশের দেখা মেলে না। ওর বাবা পুলিশে খবর দিতে চাইলে গ্রামের সবার কথায় রাত পর্যন্ত অপেক্ষা করে। এদিকে দুপুর শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায়। আকাশের মা কান্নাকাটি শুরু করে দেয়। রাত 12টায় তাদের বাড়ির চালে বিকট আওয়াজ হয়। সবাই বাইরে বের হয়ে এসে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমিও ছিলাম সেখানে। দেখলাম আকাশ এসেছে, কিন্তু জীবিত না, মৃত। তার লাশ দেখে আমরা
আঁতকে উঠি। আকাশের মাথাকেও ঘুরিয়ে উল্টো দিকে করে দিয়েছে এবং থেঁতলে দিয়েছে। হাত দুটো শরীর থেকে আলাদা, পুরো শরীর ক্ষতবিক্ষত। চেহারা দেখে চেনার উপায় নেই যে এটি আমাদের বন্ধু আকাশ, যার সাথে 2 দিন আগে আমরা ঘুরে বেরিয়েছি। আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটি কার কাজ। পরদিন সকালে তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে আকাশের মা বাবা পাগলের মতো হয়ে যায়। এদিকে আমি আমার বন্ধুরা অনেক ভয়ের মধ্যে দিয়ে দিন পার করতে থাকি। আকাশ মারা যাওয়ার প্রায় 1 সপ্তাহ কোনো সমস্যা হয়নি। একদিন শাকিলের বাসা থেকে ফোন আসে যে শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে তখন ভয় ও দুশ্চিন্তা দুটোই বিরাজ করছিল। আমি তাড়াতাড়ি শাকিলের বাসায় যাই। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়। আমরা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একজন চিৎকার করে বলে ওঠে তাকেই ঠিক সেই অবস্থায় বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায়। আমি শুধু আমার বন্ধুর নিথর দেহের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, এরপর কি আমার পালা? এইবার সব ঘটনা আমি সকলকে বললাম। এসব কথা শুনে আমার এবং সজীবের পরিবার আমাদেরকে বকা দিতে লাগলো যে কেন আমরা এ সমস্ত আগে বলিনি। তারপর আমাদের একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি একজন জিনের মাধ্যমে বলেন যে আমরা যে বিড়ালটিকে মেরে ফেলেছি সেটি ছিল একটি জিন সর্দারের একমাত্র ছেলে, তাই সে আমাদের পেছনে পড়ে রয়েছে। তিনি আরও বলেন এই জিন অনেক শক্তিশালী আর সে কাউকে ছাড়বে না। সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। আমরা তাকে অনেক জোর করলাম কিছু করার জন্য। তিনি বলেন জিনটি অনেক শক্তিশালী, তার কাছে আমি পেরে উঠব না। আমি একজনের ঠিকানা দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। আমরা সেই ঠিকানা অনুযায়ী হুজুরের কাছে গেলাম। সেই হুজুর আমাদের সকল কথা শুনে বলল, আমি ঠিক 3 দিন পর আপনাদের বাসায় যাব এবং আমার কাজ আমি করব। ততদিন আপনারা এই তাবিজটি রাখুন। একা একা কোথাও যাবেন না, আর সাবধানে থাকবেন, নামাজ পড়বেন আর আল্লাহকে স্মরণ করবেন সব সময়। এই বলে হুজুর আমাদের বিদায় দেন। ঠিক 3 দিন পর হুজুর আমাদের বাড়িতে আসেন এবং আমাকে এবং আমার বন্ধুকে একটি বৃত্ত এঁকে সেখানে বসান। এরপর আমাদের পরিবারের সবাইকে বলেন যা কিছু হয়ে যাক কোনো কথা বলবেন না, কোনো শব্দ করবেন না। আমাদের চারপাশে কিছু মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে হুজুর দোয়া পড়তে শুরু করেন। পড়তে পড়তে এক সময় মনে হলো যে আমাদের বাড়ির চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে। এমন সময় একটি কর্কশ ভাষায় কেউ একজন বলে উঠল, আমাকে কেন ডেকেছিস? হুজুর একটা সালাম দিয়ে বললেন, কে তুমি আর কেন এদের মারছ? তখন আবার আওয়াজ আসলো, আমি জিনদের সর্দার। ওরা আমার একমাত্র ছেলেকে পিষে মেরেছে আর এখন আমিও ওদের ঠিক একইভাবে মারব। কেউ আমাকে থামাতে পারবে না, মরবে, সবাই মরবে। এই বলে জিনটি বিশ্রীভাবে হাসতে শুরু করলো। এই হাসি এত কর্কশ যে আমাদের মনে হচ্ছিল আমাদের কান ফেটে যাবে। পুরো বাড়ি সেই হাসির শব্দে যেন কেঁপে উঠছিল। হুজুর তাকে বলল, কি নিলে তুই শান্ত হবি? এই মৃত্যুর খেলা শেষ করবি? সে বলল, আমি শুধু ওদের জীবন চাই, মৃত্যুর বদলে মৃত্যু। এই বলে সে সজীবের গলা ধরে উপরে উঠাতে লাগলো। আমরা শুধু দেখতে লাগলাম যে কিছু অদৃশ্য একটা সজীবকে শূন্যে তুলে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আবার তাকে শূন্যে তুলে তার হাত দুটো দুপাশ থেকে টেনে নিয়ে ছিঁড়ে আলাদা করে দেয়। সজীবের আর্তনাদে পুরো বাড়ি যেন কেঁপে ওঠে। হুজুর দোয়া পড়া চালালেও তাতে কিছু হয় না। হঠাৎ কোত্থেকে যেন একটা পাথর এসে সজীবের মুখের ওপর পড়ে আর সাথে সাথেই সজীব নিস্তেজ হয়ে যায়। বাড়ির উঠোনে পড়ে থাকে সজীবের নিথর দেহ। এবার সেই দৃশ্য দেখে আমাকে উপরে তুলে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে। আমার মাথায় মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা পাই। মনে হচ্ছে যেন আমার সারা শরীরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হুজুর এখন দোয়া পড়ার পরিমাণ আরও বাড়িয়ে দেন এবং অবশেষে তাকে একটি বোতলে বন্দি করে ফেলতে সমর্থ হন এবং আমি অজ্ঞান হয়ে যাই।
আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার পাশে হুজুর এবং আমার মা বাবা এবং গ্রামের অনেকে বসে আছেন। আমি হুজুরকে বললাম, ওই জিনের কি হলো? হুজুর বললেন, ওকে বোতলবন্দি করে আমার কাছে রেখে দিয়েছি, এখন আর কোনো বিপদ নেই। আমি তখন আমার বন্ধুদের কথা স্মরণ করে কেঁদে উঠি। যদি সেদিন ঘুরতে না যেতাম তাহলে আজকে ওরা বেঁচে থাকতো। এখন আমি মাঝে মাঝে আমার বন্ধুদের স্বপ্ন দেখি। তারা আমাকে বলে, আমাদের এখানে ভালো লাগে না রবিন, তুইও চলে আয় আমাদের কাছে। আমার মাথায় আঘাত পাওয়ার পর থেকে এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই বলে ভাইয়া তার ঘটনা শেষ করেন। ঘটনা পছন্দ হলে পড়ে শোনানোর অনুরোধ রইল। গুছিয়ে লিখতে না পারার জন্য আবারও ক্ষমা চাচ্ছি। ভূত.com সারা জীবন থাকুক। আল্লাহ রাসেল ভাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি আশা করব যে আপনারা ঘটনাটি উপভোগ করেছেন এবং এই যে ঈদের সময় ফিরতি পথে বাসায় আসতে আসতে এই ঘটনাটি আপনাদের মনে কিছুটা হলেও হয়তো দাগ কেটেছে। যাই হোক, আমি অনেক দিন ধরেই ভূত.com, তার আগে ভূত FM করেছি। কয়টা এরকম ঘটনা পেয়েছি আমার মনে পড়ে না, যেখানে হুজুর জিন ছাড়াতে আসছেন এবং একটি মানুষের মৃত্যু ঘটে। ঘটনাটি একটু অন্যরকম। আপনাদের ভালো লেগেছে আশা করব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। ঈদ মোবারক। ঈদ চলে গেছে। ঈদ বছরে মাত্র 2 বার আসে। এবার ফেরার পালা, আবারও কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার পালা, আবারও নিজেকে ভুলে যাওয়া, আবারও আপন জনের ভেতরে, বুকের ভেতরে কষ্ট লুকিয়ে রাখা, আবারও আরও একটি ঈদের জন্য অপেক্ষা, আবারও সেই দৌড়ঝাঁপ, টিকিট কাটা, বাড়ি ফেরা, তারপর সবাই মিলে ঈদ উৎসবে আনন্দ ভাগ করে নেয়া। আমাদের জীবনে এই টুকরো টুকরো আনন্দের ঘটনাগুলো ঘটে বলেই জীবন হয়তো সুন্দর। এই যে কয়েকটা দিন কাটিয়ে আসলেন প্রিয়জনের সাথে, এই স্মৃতি আপনাকে আগামী ঈদ উল ফিতর পর্যন্ত হয়তো এক অন্য রকমের শক্তি দেবে, যেই শক্তি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়বেন কর্মযজ্ঞে। ভূত.com-এর 230তম এপিসোড আপনারা শুনছেন। আমি রাসেল আছি আপনাদের সাথে। এর মাঝখানে যে সমস্ত স্পেশাল এপিসোডগুলো হয়েছে সেগুলোর আমরা সংখ্যা গণনা না করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে বলি, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে RJ-Russell-Booth.com, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের কথা জানিয়ে দিন সবাইকে। চলুন আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি নূপুর আক্তার, গাজীপুর টঙ্গী থেকে ভূত.com-এর নিয়মিত একজন শ্রোতা। রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। যার সাথে ঘটেছে সে চায় ঘটনাটি ভূত.com-এ শেয়ার করি। ঘটনাটি ঘটেছে আমার ননদের হাজবেন্ডের সাথে। তো সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি এই বছরে ঘটেছে। আমার ননদের হাজবেন্ডের নামটা গোপন রাখছি। আমার ননদের হাজবেন্ড লেখাপড়া করছে, অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে রেখেছে। তো 15 দিন আগে তার হেড অফিস উত্তরা থেকে ডাক আসে। কোন চাকরি সেটা আমি গোপন রাখছি।
বাংলাদেশের 64টা জেলায় তাদের শাখা প্রশাখা আছে। এবং তারপরে তিনি তার অফিসের নামটি বলেছেন, আমি গোপন রাখছি। ওকে, তো তিনি লিখছেন, তো ম্যানেজার পদে আমার ননদের হাজব্যান্ডকে চাকরিটা দেয়া হয়, কিন্তু পোস্টিং সিলেট সুনামগঞ্জে। এটা শোনার পর বাসা থেকে অনেকেই রাজি হয়নি যে এত দূরের চাকরি কেন যাবে। তো শেষমেশ সবাই রাজি হয়। ভাইয়া সকালে ঢাকা থেকে রওনা করে 24 অক্টোবর। আমরা তখন সবাই জানি ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশে তখন ভয়াবহ অবস্থা। ভাইয়া সুনামগঞ্জ পৌঁছায় রাত 8টা বাজে। তো যেই বিল্ডিংয়ে তাকে থাকতে দেয়া হয়েছিল আমি তার একটু বর্ণনা দিচ্ছি। ছোট্ট একটা বাজার, বাজারের ভেতরে একটা 5তলা বিল্ডিং, বিল্ডিংয়ের নিচে ছোট্ট একটা মার্কেট, 2তলা খালি, 3তলা খালি, 4তলা ফ্ল্যাটের এক সাইডের অংশে অফিসাররা বসে, তাদের অফিসিয়াল কাজ করে। বাকি 3টা ফ্ল্যাট খালি পড়ে আছে, আর ওপরের শেষ 5তলা খালি, আর বিল্ডিংয়ের চারিদিকে বিল। 20-30 কিলোমিটার দূরে মানুষের বাড়িঘর, তাও হিন্দু এলাকায়। হিন্দু এলাকা বলার কারণ আছে, যা আমি পরে বলবো। তো ওই দিন এত খারাপ অবস্থা, কোনো অফিসার অফিসে আসেননি। এখান থেকে আমার ননদের হাজব্যান্ডের যাওয়ার কথা, তাই তারা দারোয়ানের কাছে চাবি দিয়ে গেছে। ওই দিন ভাইয়া যাওয়ার পরে তাকে চাবি বুঝিয়ে দেন দারোয়ান। পরে ভাইয়া চাবি দিয়ে ফ্ল্যাট খুলে দেখেন 3টা রুম, সামনের রুমে চেয়ার টেবিল, আর ওখানেই সব অফিসাররা বসে কাজ করে। কিন্তু ফ্ল্যাটটা খোলার পরেই ভাইয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ভয় ভয় লাগছিল। ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় দোয়া দুরুদ পড়তে থাকেন। ওরকম অশরীরী জিনিস বিশ্বাস করেন না। ভাইয়াকে মাঝের রুমে থাকার জন্য দেয়া হয়েছিল। সে একাই থাকবে, আগে থেকেই বলে দেয়া ছিল। একটা খাট ছিল। তো ওই রাতে ভাইয়া হালকা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। তো পরদিন ভাইয়া একটা তোশক, একটা ফ্যান আর টুকটাক দরকারি কিছু জিনিসপত্র কেনাকাটা করে। সব অফিসার সকালে অফিসে আসলো, সারাদিন থাকলো, কাজ করলো, তাকেও কাজ বুঝিয়ে দিল। কিন্তু সমস্যা হলো, তাকে লেখাপড়া কন্টিনিউ করতে দেবে না। এই চাকরিতে থাকলে সে পড়ালেখা করতে পারবে না কোনোভাবেই, কোনো ছুটিও পাবে না। ছুটি খুবই কম, বলতে গেলে ছুটি নেই। এটা শোনার পর ভাইয়ার মন খারাপ হয়ে গেল। রাতে সবাই তাদের কাজ শেষ করে চলে যাবার সময় তাকে বারবার বলে গেল ভয় না পেতে, সাবধানে থাকতে। তো ভাইয়া বলছে, এই কথা কেন বলছে যে ভয় পাবো? সবাই বাড়িটা এগিয়ে গেল এবং সবাই সবার নাম্বার ভাইয়াকে দিয়ে বলল, রাতে কোনো সমস্যা হলে ফোন দিও। কিন্তু তাদের বাসা অফিস থেকে 20-30 কিলোমিটার দূরে। সবাই চলে যাওয়ার পরে ভাইয়া মেইন দরজা লক করে খাওয়া দাওয়া শেষ করে আমার ননদকে ভিডিও কল দেয়। তো স্বাভাবিকভাবে কথা বলছিল, সবকিছু ঠিকঠাক। ভাইয়া আমার ননদকে বলছে এই চাকরি সে করবে না, চলে আসবে। এই কথাগুলো বলার সাথে সাথে ঘরের প্রত্যেকটা লাইট ফেটে যাওয়ার আগে যেমন দপদপ করে জ্বলে, ওই রকম জ্বলছে আর নিভছে। তো এপাশ থেকে আমার ননদ দেখছে, কথা বলতে বলতেই 2টো লাইট তার চোখের সামনে খসে পড়ে ভেঙে গেল। সবকিছু স্বাভাবিক ভেবেই রাতের খাওয়া শেষ করে আমার ননদের হাজব্যান্ড ঘুমিয়ে পড়ে আর মনে মনে ভাবে সবাইকে বলে চলে যাবে এখান থেকে। তাছাড়া ফ্ল্যাটে ঢুকলে তার মনটা খারাপ হয়ে যায়, একা একা লাগে। ভাইয়ার লাইফে সবকিছু ঠিক, তবুও কেন যেন তার মনে হচ্ছিল যে গলায় ফাঁস দিয়ে মরে যায়। তো অনেক রাতে ভাইয়ার ঘুম ভাঙে কারো গোঙানির আওয়াজে। পাশের রুম থেকে আসছে শব্দটা। খাট থেকে নেমেই ভাইয়া পাশের রুমের দরজার কাছে গিয়ে যা দেখলো, তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো ওই রুমের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া একটা লাশ, সাদা কাপড় পরা, বিভৎস পচা গলা তার চেহারা, ঘাড়টা কাত হয়ে এমনভাবে আছে এবং এমনভাবে শব্দ করছে আর অপলকভাবে তাকিয়ে আছে, ভাইয়া সেখান থেকে এক পাও নড়তে পারছিল না। ভাইয়ার সাথে সাথে শরীরটাকে বন্ধ করে নিল। তার একটা তাবিজ ছিল। ওই সময় ভাইয়া টের পেল তাবিজটা খুলে পড়ে গেছে। ভাইয়া অনেক দোয়া দুরুদ পড়তে লাগলো। এক সময় জিনিসটা টেবিল থেকে নেমে ভাইয়ার দিকে এগিয়ে আসবে, তখনই ভাইয়া দোয়া পড়তে পড়তে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরে ফজরের আজানের পরে। তখনও বাইরে অন্ধকার। সাথে সাথে উঠে পড়ে, ওই অফিসারদের ফোন করে। তারা আসার পরে সব ঘটনা খুলে বলে। সবাই সবকিছু বলতে চেয়েছিল না, এক সময় বলে উঠল, তুমি যখন সমস্যায় পড়েছ তাহলে লুকিয়ে লাভ নেই। এই রুমে একজন কর্মকর্তা থাকতো 3.5 বছর আগে, ছুটি পেত না।
তার বউয়ের সাথে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে ঝগড়া হয়, তারপর সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে যারাই এখানে থাকতে এসেছে এক রাতও থাকতে পারেনি। এইভাবে সবাইকে সে ভয় দেখায়। তুমি যেহেতু এক রাত ছিলে, ভয় পাও নাই, আমরা ভেবেছি সবকিছু স্বাভাবিক আছে, তার জন্য তোমাকে কিছু বলিনি। আর আমি আগেই বলেছি ওখানে সব হিন্দু সম্প্রদায়ের, তাই কেউ ছেলেটার মৃত্যুর পরে কোনো একটা ভাবে হয়তো এড়িয়েই গেছে রিচুয়ালগুলো, যার কারণে ছেলেটার মৃত্যুর পর এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তখনই ভাইয়া ওখান থেকে পরীক্ষার কথা বলে এবং যা যা কেনাকাটা করেছে সব কিছু ফেলে শুধু বেডরুমে নিজের ফ্যান যেটা লাগিয়েছিল ওটা খুলে নিয়ে চলে আসে। বাসায় আসার পরে তার আম্মা ফ্যানটা বের করে যখন মুছতে যাবেন, তখন সেই ফ্যানের সাথে কিছু রক্তের মতো দাগ পেয়েছিলেন, আঙুলের ছাপ পেয়েছিলেন। ভাইয়া ছবি তুলতে চেয়েছিল, তার আম্মু ছবি তুলতে দেননি। পরে আমার ভাইয়া আর যাননি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে পারিনি, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে ঘটে যাওয়া আরও অনেক ঘটনা আছে, আপনাদের ভালো লাগলে আমি ঘটনাগুলো পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার যে ঘটনা, সেই ঘটনা আমাদের লিসেনারদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো ভালোই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuj.com@gmail.com। আপনারা ঘটনা পাঠান। আমাদের ইউটিউব চ্যানেল rjrussellbhuj.com, সেখানেও আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, অবশ্যই থামস আপ দিতে ভুলবেন না। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আর আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhuj.com with Russell. ওয়েলকাম ব্যাক অ্যান্ড ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবার অডিও ক্লিপ শোনার পালা। অনেক লম্বা সময় ধরে আপনাদের ইমেল শোনালাম এবং আপনাদের চারপাশে যে সমস্ত মানুষ রয়েছে, আমাদের তো অডিও ক্লিপ লাগবেই, তাদেরকে প্লিজ বলুন অডিও ক্লিপগুলো পাঠিয়ে দিতে অডিও ক্লিপের আকারে, তাহলে আমাদের এই শোটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো। চলুন চলে যাই আমাদের আজকের প্রথম অডিও ক্লিপে। হ্যালো রাসেল ভাই, আমি সম্পদ পাল, আমার বাড়ি ঠাকুরগাঁয়ে। তো আমি অনেক দিন আগেই ইন্ডিয়াতে শিফট করি, এখন আমি শিলিগুড়িতে থাকি। তো ঘটনাটি আমার সাথেই ঘটে। যাই হোক, বেশি কিছু কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটা ঘটে আমার কলেজ লাইফকে কেন্দ্র করে একটা হোস্টেলকে নিয়ে। তো 2013 সালে একটু বলে রাখি, হস্টেলের একটু বিবরণটা দিয়ে রাখি, তাহলে লিসেনারদের শুনতে সুবিধা হবে, ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমাদের হস্টেলটা এরকম যে হোস্টেলটা 13 থেকে 14টা রুম, রেল বরাবর। প্রত্যেকটা রুমের সামনে বারান্দা, আর পুরো এই দিক থেকে লম্বা বরাবর গ্রিল দেওয়া, আর সামনে বারান্দার গ্রিলটা পার করে সামনের দিকে একটু ফাঁকা, তারপরে কনের দিকে ওয়াশরুম। তো আমাকে ওয়াশরুমে যেতে গেলে দরজা খুলতে লাগবে, বারান্দার গ্রিল খুলতে লাগবে, তারপরে পায়ে হেঁটে কিছু দূর যাওয়ার পরে আমি ওয়াশরুমে যেতে হবে। কারণ ওয়াশরুমে বর্ণনাটা দেওয়ার কারণ হচ্ছে সেটা লিসেনাররা একটু পরেই বুঝতে পারবে। তো যাই হোক, তো 2013 সাল আমি সবই মাধ্যমিক পাশ করলাম। মাধ্যমিক থেকে আমি কলেজে এডমিশন নেওয়ার জন্য রংপুরে যাই। রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তো এত ছেলে মেয়ের জন্য খুব হোস্টেলে সিট পাওয়া খুবই সংকট ছিল। আমি অনেক দিন খুঁজে পাচ্ছিলাম না।
তো খুঁজতে 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 রীতিমতো নামটা আমি বললাম না সেই হোস্টেলে, যাই হোক কিছু সঙ্গত কারণে। তো কিছুদিন পরে সেই হোস্টেলটা আমি খুঁজে পেলাম। তো পাওয়ার পরে দেখা গেল কোনো সিট নেই। যেই রুমে 3টা সিট, সেই রুমে অলরেডি 4 জন করে আছে। তো এরকম অবস্থায় দেখে তো ম্যাচে হোস্টেলের যে দায়িত্ব ছিল তাকে খুব অনুরোধ বিনোদ করে বলা হলো যে কিছু দিনের জন্য থাকি, পরে দেখা হলে আমি অন্য ম্যাচে চলে যাব বা অন্য রুমে শিফট করবো, এরকম কিছু একটা বললাম। তো আমাকে এমন একটা রুমে দেওয়া হলো যেটাতে 3 জন ছিল, তো আমি নিয়ে 4 জন হলো। আলটিমেট নতুন কলেজ, নতুন সবাই, নতুন হোস্টেল, সবার সঙ্গে পরিচিত হলাম, খুব ভালো লাগলো, সবারই খুব ভালো ব্যবহার ছিল। তো আমিও সবার সঙ্গে খুব মিশুকি ছিলাম। তো যাই হোক আমি কলেজ আমার মতো করে করলাম। তো 7 দিন পরে দেখা গেল একটা সিট ফাঁকা হলো। তো সে প্রিপারেশন নিচ্ছিল ইউনিভার্সিটি কোচিংয়ের জন্য। তো রীতিমতো সে সিট ছাড়লো, ছেড়ে হয়তো অন্য কোথাও গেল, এরকম একটা কিছু। তো ছেলেটার এখানে বর্ণনাটা দিন, যে ছেলেটা সিটটা ছাড়লো তো দেখতে এরকম যে মাথায় চুল নেই, টাক বলা চলে, আর এত কথা বলতেই থাকে আর কিছু ভাবতেই থাকে, এইরকম টাইপের আমার একটু মনে হয়েছে ছেলেটাকে। তো যাক, অত কিছু আমি পাত্তা না দিয়ে আমার সিট বা রুম ফাঁকা নিয়ে কথা আমি সেই রীতিমতো পেলাম, এদিক ওদিক না তাকিয়ে আমি শিফট করে ফেললাম। তো ঘটনাটা ঘটে 5 দিনের পর থেকে আমি সবে সায়েন্সে ভর্তি হলাম। এত প্র্যাকটিক্যালের প্রেশার, এত টিউশনের প্রেশার ছিল যে বডি আমরা নিতে পারতেছিলাম, প্রচণ্ড চাপ। রাত 12টা 1টা অবধি পড়াশোনা করতাম, তবুও শেষ করতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। তো 7 দিনের পর থেকে আমার সাথে ঘটনা ঘটা শুরু করে। দেখা যায় আমি যখন রাত 12টার পরে পড়ি, তো আমার পা তালা থেকে শুরু করে হাঁটু বরাবর পুরো প্রচণ্ড গরম হয়ে যায়। তো গরম হতে হতে দেখা যায় যে মাথা পুরা বিরক্ত হয়ে যায়, আর পড়ার ইচ্ছা করে না। তো এরকম একটু ঘটনা শুরু হয় আমার সাথে। আমার রুমটার একটু বর্ণনাটা দিয়ে রাখি। আমার রুমে 2টা সিট, মানে 2 জন আমরা থাকি। তো দেওয়ালের এক পাশে একটা ছোট বেড, আর একদিকে আমার বেড, মাঝখানে 2টো টেবিল, এইরকম ঘরের একটা পজিশন। আর ঘরের সাথে বারান্দার দিকে একটা উইন্ডো, জানালা, আর সামনে গ্রিল, এইটুকুই ঘরের বিবরণ দিলাম। তো আমি যখন শিফট করলাম সেই দিনে আমার রুমে থাকা যে দাদা, সে তার কিছু কারণে বাড়িতে চলে যায়। তো আমি আলটিমেট ফাঁকা থাকি। তো 7 দিনের মাথা থেকে আমার ঘটনা শুরু হয়। তো 7 দিন থেকে শুরু হয় রীতিমতো 5-6 দিন, 10 দিন, 15 দিন এরকম করে চলতে থাকে। তো আমি খুব বিরক্ত ফিল করতেছিলাম যে কেন এরকম আমার সাথে হচ্ছে, বা পা হাঁটু কেন গরম হয়ে যাচ্ছে, মাথা কেন গরম হয়ে যাচ্ছে, আমি কেন পড়াশোনা কনসেন্ট্রেট দিতে পারতেছি না, একটু পড়াশোনা করতে গেলেই আমার এরকম প্রবলেমটা হচ্ছে, বাইরে কোনো প্রবলেম হচ্ছে না, টেবিলে গিয়ে বসলেই পড়াশোনা শুরু করলে এই প্রবলেম। তো আমি ভাবছি হয়তো প্রচণ্ড প্রেশার বা এরকম কারণে শরীরে হেজিটেশনের জন্য এরকম কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আমি সেটা পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু রাসেল ভাই, ঘটনা শুরু হয় 1 মাসের পর থেকে। একদিন 12:30টার দিকে আমি ওয়াশরুমে বের হই। ওয়াশরুম গিয়ে আমি কমপ্লিট করে জানলার দিকে হাত মুখ ধুচ্ছিলাম। তো দেখা যাচ্ছে জানলা না, ওয়াশরুমের যে কাঁচ আছে সেই কাঁচে আমার মুখ দেখতেছিলাম আর জল দিয়ে ধুচ্ছিলাম। তো সেই ওয়াশরুমের যে কাঁচ, মানে আয়না, সেই আয়নার যখনই আমি তাকাই পিছনে দেখি যে কালো অবয়ব শ্যাডোর মতো কেউ একটা দাঁড়িয়ে আছে। তো আমি সাথে সাথে তাকাই, পিছনে ফিরে দেখি না, কিচ্ছু নেই। তো আমি যাই হোক রীতিমতো আসার সাথে সাথে যখনই আমি বারান্দার গ্রিল ঢুকবো তখনই দেখা গেল পুরা চারপাশে গাছগাছালি ছিল। তো এত প্রচণ্ড হাওয়া ঝড় শুরু হয়ে গেল, মানে আমি কি বলবো। যাই হোক আমি অতটা প্রথম পাত্তা দিইনি কোনো কিছু কারণে, আমি সোজা ঘরে চলে যাই। তো আমি রীতিমতো একটু পড়াশোনা আর করিনি, তো শুয়ে পড়ি।
তো এরকম করে মোটামুটি 2-4 দিন চলে। আবার আরেক দিনের ঘটনা, আবার আমি মোটামুটি 12:50 কি 1টার কাছাকাছি এরকম সময় আমি বের হয়েছি ওয়াশরুমেই। তো ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম কমপ্লিট করে আমি ব্যাক করলাম। ব্যাক করে দেখা গেল যখনই আমি গ্রিল খুলে ঘরে ঢুকবো তখনই দেখা যাচ্ছে কেউ কালো একটা অবয়বের মতো আমার জানলার পাশে দাঁড়িয়ে আছে। আমার জানলা দিয়ে উকি মারে কেউ দেখতেছে এরকম মনে হলো। তো আমি তাড়াতাড়ি এসে দেখতেছি যে কে ওখানে বা কিছু আছে কি না, দেখলাম যে না, কেউ নেই। যাই হোক, তারপরে আমার পরের দিন হয়তো এক্সাম ছিল, আমি আবার পড়লাম, জানলা খোলাই ছিল। তো পড়া শুরু করে দেখতেছি আবার জানলার দিকে আমার চোখটা যায়, দেখলাম কেউ একটা কালো অবয়বের মতো দাঁড়িয়ে আছে আমার পড়া শুনতেছে। তো আমি ভাবলাম হয়তো পাশের, আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বন্ধু বান্ধব এত ঘনিষ্ঠ হয়ে গেছিলাম, হয়তো কেউ দুষ্টুমি করতেছে বা কিছু এরকম ভয় দেখাচ্ছে। তো দ্বিতীয়বার যখন তাকাই সেরকমই মনে হলো আমার। তো আমি সে দরজাটা খুলি, দরজাটা খোলার পরে দেখা যায় যে না, কেউ নেই। কিন্তু তারপরে যা ঘটনা শুরু হয় রাসেল ভাই, আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যখনই পিছন ঘুরে আমার দরজা খুলে ঘরে যাব তখনই আমাকে পিছন থেকে কেউ টেনে ধরেছে, এমন শক্ত করে টেনে ধরেছে আমার শার্ট, মানে আমি কোনো মতো এগোতে পারতেছি, পিছোতে পারছি, কোনো কিছু করতে পারতেছি না। আমি সত্যি কথা বলতে তখন আমি কোনো কিছু জানতাম না, যে শরীর বন্ধ করা মন্ত্র এটা সেটা বা অনেক কিছু আমি কোনো কিছু জানতাম না। আমি মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করি এবং আমি এইটুকু আমার অভিজ্ঞতা ছিল, যেহেতু গ্রামে থাকতাম, অনেক কিছু দাদু দিদার কাছে আমি শুনছি যে কিছু কিছু ব্যাপার হলে পিছনে তাকানো যায় না বা এটা সেটা। তো আমি তখন আমার উপস্থিত বুদ্ধি দিয়ে আমি বললাম যে তুমি যে হও না কেন, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার কোনো তো ক্ষতি করিনি, তো আমাকে কেন এরকম করছো, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার যদি কোনো ক্ষতি করি তাহলে তুমি আমাকে, আমি তাহলে এখান থেকে চলে যাব বা তোমার যেন ক্ষতি না হয় সেটা আমি দেখবো। এইভাবে আমি আমার সাহস মতো কথাটা বললাম। তো রাসেল ভাই বিশ্বাস করুন না, তার 30 সেকেন্ডের মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি রীতিমতো তাড়াতাড়ি করে ঘরে ঢুকে আমি দরজা আটকে দিয়ে আমি আর কিচ্ছু করি না, তখন শুয়ে পড়ি। তো সেদিন বলে রাখা ভালো, আমার যে রুমমেট ছিল সে ছিল না। সে আমার রুমমেটটা এমনই ছিল যে কিছুদিন পর পরে সে বাড়িতে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তো ঘটনাগুলো তখনই ঘটতো যখন আমার রুমমেট আমার ঘরে থাকতো না। তো যখন থাকতো তখন সেরকম ঘটনা ঘটতো না। তো রীতিমতো ঘটনাটা ঘটে। আমি পরের দিন, যেহেতু ওই দিন রাত হয়ে গেছে অনেক, আমি আর বাড়িতে বাবা মাকে জানাইনি বিষয়টা। তো আমি পরে বাবা মাকে পরের দিন সকালে কল দিই, এরকম ব্যাপার। তো বলছি ঠিক আছে, তুমি কোনো ভয় পেও না, কিছুদিন পরে তো তোমার কলেজ ছুটি হবে, বাড়িতে আসো, তখন দেখি যে কিছু করা যায় কি না। তো তারপরে আমি কিছুদিন এইভাবে চলে, খুব কষ্ট করে আমার দিন কাটতেছিল, পড়াশোনাও কনসেন্ট্রেট দিতে পারতেছিলাম না, রীতিমতো পা গরম, এটা সেটা ভয়ে আমি কাটাতাম। তো পরের দিন আমার প্রচণ্ড জ্বর চলে আসে ওই ঘটনার পরে। তো জ্বর এতটাই চলে আসে যে আমি 7 দিন টানা জ্বরে ভুগতেছিলাম, কোথাও যাইতে পারতেছিলাম না, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে দিনের রাতের ঘটনা, সেই জ্বরের মাঝে আমার মনে হচ্ছে কেউ আমাকে গলায় চাপিয়ে ধরে আছে, কোনো পথে আমি ছাড়াতে পারতেছি না। তখন আমি ঘুমের, মানে একটা কি বলবো, অর্ধেক ঘুম অর্ধেক জাগনা, এরকম একটা সিচুয়েশন। তো পুরোপুরি আমার ঘুম ভেঙে যায়। তো আমি আমার যতটা শক্তি ছিল সেই শক্তি দিয়ে আমি কিছু একটাকে সরানোর চেষ্টা করি। তো সরানোর পরে আমি দেখলাম যে সেই দিনও, মানে এইরকম একটা ব্যাপার, সেই দিনও সেই রুমমেট আমার রুমে ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, পরে তার কিছুদিন আমি খুব কষ্ট করে দিন কাটাই। তো জানি না কি হয়, এরকম একটা ভয় হয়েছিলাম, রাত্রে আর সেরকম বেরোতাম না ওয়াশরুমে যাওয়ার জন্য। তো তারপরে
তারপরে আমাদের কলেজ ছুটি হয় ভ্যাকেশনের জন্য, তো আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার এক কবিরাজ দাদার সঙ্গে মিট হয়, মানে বাবা আমাকে বললো ওনার কাছে যাও, আমি তোমার সব কিছু ঘটনা বলেছি, তো তুমি যাও, তোমাকে ডাকছে। তো আমি ওনাকে কল করলাম, তো উনি বললো এখানে আসো। আমি গেলাম, তো বললো কি কি বিষয়, আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। বললো যে ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, তুমি দুটো তাবিজ নিয়ে যাও, একটা কোমরে পরবা, একটা বাঁ হাতে পরবা। বললাম ঠিক আছে, কোন দিন পরবো? বলছে আজকেই পরবা সন্ধ্যাবেলায় এরকম এরকম সময়। তা যাই হোক, আমি সেই রীতিমতো কাজ করলাম। সেটা করার পরে দেখা গেল আমাদের ছুটি শেষ হয়ে গেল। তারপরে আবার আমরা সেই রংপুরে আমার যাওয়া হলো। তো গিয়ে দেখা গেল আমরা 5-6 জন ম্যাচে এসেছি, নতুন নতুন 2-1 দিনের মধ্যে আবার সব ভরপুর হয়ে গেল হোস্টেল। তো সেরকম 5-7 দিনে কোনো সেরকম আর কিছু হয় নাই। তো ম্যাচে যাওয়ার 9ম দিনে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে, যেটার জন্য আমি একবারে প্রস্তুত ছিলাম না। তো আমি আলটিমেট আবার 1:10 কি 15 মিনিটে আমি রাত্রে আবার ওয়াশরুমে গেছি। তো এরকম ব্যাপার হয়, রাত্রে ওয়াশরুম যাওয়ার কারণটা হচ্ছে যে পড়তে পড়তে এতটা টাইম চলে যায় আর সবাই ম্যাচে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এইবার কাউকে সেভাবে ডাকাও হয় না, আর প্রজেক্টর যে আর প্র্যাকটিক্যালি সব কিছু কমপ্লিট করতে রাত হয়ে যায়। তো এরকম একটা বিষয়, আর স্বাভাবিকভাবে মানে জল পিপাসা পেতেই থাকে, এবার ওয়াশরুমে যেতেই হয়, এরকম একটা ব্যাপার এসে যায় আর কি আমাদের। তো যাই হোক, সেদিন আমি যাই, মানে খুব ভয় ভয় লাগতেছিল। আমি ওয়াশরুম কমপ্লিট করে আবার সেই আয়নায় আমি মুখ হাত ধুচ্ছিলাম, আবার ধুতে ধুতে দেখি পিছনে কালো অবয়ব একটা কেউ দাঁড়িয়ে আছে। তো আমি এবার প্রচণ্ড ভয় পেয়ে যাই, কিন্তু এটুকু ভরসা ছিল যে আর যাই হোক সে আমার ক্ষতি কিছু করতে পারবে না, কারণ আমার কাছে কিছু আছে। তো সে আমাকে একটা আরবি কি উর্দু ভাষায় কিছু একটা বোঝাচ্ছে বা বলতেছে, আমি সেটা বুঝতে পারতেছিলাম না, এরকম একটা কিছু। তো আমি ভাবতেছিলাম যে আমি কখন এখান থেকে আমার ঘরে যেতে পারবো, এরকম একটা আমার মানে পজিশন ছিল যে আমি দৌড়াবো নাকি কি করব, এরকম একটা ব্যাপার ছিল। তো 30 সেকেন্ড কি 1 মিনিট এরকম একটা জিনিস ছিল। তো আমি খুব ভয় পাচ্ছিলাম না, আমি কিছু বুঝতে পারবো না যে কি করব। এরকম সময় আমি পিছনে তাকাই, দেখি যে না কিছু নেই। তারপরে আমি রীতিমতো দৌড়াতে যাই, দৌড়াতে গিয়ে আমি পড়ে যাই, পড়ে গিয়ে আমি একটু আঘাতও পাই। তাড়াহুড়া করে গিয়ে আমি বারান্দার গেট লাগিয়ে ঘর লাগিয়ে আমি শুয়ে পড়ি। তো এই ঘটনাটা আমি পরের দিন আবার সে কবিরাজ দাদুকে বলি যে এরকম এরকম ঘটনা, আমাকে কিছু একটা সে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, আমি কিছু তার ভাষা বুঝতে পারতেছি না। তো আমাকে সে বলল যে তুমি এক কাজ করো, তুমি যে ঘরে থাকো তো সেই ঘরে সিট তুমি ছেড়ে দাও, তুমি অন্য ঘরে শিফট করো। তো যেই বলা সেই কাজ, সিট ফাঁকাই ছিল, তখন আমি তাড়াতাড়ি করে সেই রুমটা চেঞ্জ করলাম। এখানে বলে রাখা ভালো, আমার যে রুমমেট ছিল সেই রুমমেট এর মধ্যে আগে যে রুমমেট ছিল সে কিছু কারণে আমাদের হোস্টেল ছেড়ে দেন, নতুন রুমমেট আসে। তো সে এরকম একটা ছেলে ছিল যে কলেজ যেত না, টিউশনও খুব কম যেত, সারাদিন ফোনে ব্যস্ত থাকতো, কানে হেডফোন দিয়ে সারাদিন কি দেখতো না দেখতো আমি অতটা কথাও বলার টাইম পেতাম না। পড়াশোনা, টিউশন যেতাম, কলেজ যেতাম, এরকম করে দিন কাটতো। তো সেইভাবে অতটা কথা বলারও অতটা সময় হতো না। সেও সায়েন্সে ছিল, কিন্তু সে একটু পড়াশোনা ফাঁকিবাজি করতো। যাই হোক, যার যার নিজের ব্যাপার সেটা ভেবেই আমি তখন চেঞ্জ করি রুমটা। তো চেঞ্জ করার পরে দেখা যায় যে না, তেমন আমার সঙ্গে আর কোনো প্রবলেম হচ্ছে না, আর ভয়ও সেরকম লাগতেছে না। পরে আমি বলে রাখা ভালো, আমার ঘটনাটা মোটামুটি এখানে সমাপ্ত হয়। কিন্তু পরে আমি লক্ষ্য করি আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে পরে নতুন ছেলে আসে হোস্টেলে, মানে নতুন ছেলে আসে, সে আমার যে রুমটা, আমার যে সিটটা ফাঁকা ছিল সেই সিটে উঠে, কিন্তু হাইস্ট 15 থেকে 20 দিন, হাইস্ট 1 মাস 7 দিন, এর বেশি কেউ সেই রুমে টিকতে পারে নাই।
এটা আমার চোখে দেখা, কেউ টিকতে পারেনি। আর পরে দেখা যায় সেই যে ছেলেটা যে সায়েন্সের ছিল, সে ফোনে যে সবসময় হেডফোনে কথা বলতো, বই টই কিছু একটা দেখতো এরকম, পরে দেখা গেল সেই ছেলেটা রীতিমতো আস্তে 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 অ্যাবনর্মাল হয়ে যেত, ঘর থেকে বেরোতো না, দরজা বন্ধ করে থাকতো, কি করতো না করতো আমরা সবাই ডাকাডাকি করতাম, মানে একটা ইয়ার্কির ছলে বলতাম যে কি হয়েছে, তবুও সে গেট খুলতো না, এরকম একটা বিষয় থাকতো। আর আরেকটু বলে রাখা ভালো, তো এই আমার ঘরে এই ঘটনাটা হওয়ার জন্য আমরা কারণবশত একদিন আমরা হোস্টেলের উপরে উঠি, তো হোস্টেলটা উপরে টিন ছিল, তো মই দিয়ে উপরে উঠি। তো ওঠার পরে দেখা যায় যে আমার যেখানে প্রবলেমটা হয় তার পিছনে একটা নারকেল গাছ, সেই নারকেল গাছটা আমার বেড থেকে শুরু করে মাথা অবধি পুরোটাই তার গাছ মানে তার পাতা দিয়ে আচ্ছাদন করা। তো এই জিনিসটা দেখার পরে আমি বুঝতে পারি হয়তো নারকেল গাছে কিছু একটা হয়তো কিছু আছে, এরকম একটা হয়তো খারাপ বা অশুভ কিছু একটা জিনিস হয়তো আছে। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে লিসেনারদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনি ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি এখন ইন্ডিয়ায় থাকি, যদি পারি অবশ্যই দেশে আসে আপনার সঙ্গে যোগাযোগ করব এবং স্টুডিওতে আসার চেষ্টা করব। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, তো এগুলো আমি আস্তে আস্তে আপনাকে পাঠাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।